নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই। আমি রাকা আর আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা। বন্ধুরা, আজকে আমি আপনাদের শোনাবো শ্রদ্ধেয় সাহিত্যিক বুদ্ধদেব গুহর তক্ষকের রাত। গল্পটি প্রাপ্ত মনস্কদের জন্য। গল্প পাঠ শুরু করার আগে বলি, আপনি কি আমাদের চ্যানেলে আজ প্রথমবারের জন্য এলেন? তাহলে আজই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমাদের এই চ্যানেলে আপনি শুনতে পারবেন এমন কিছু ভালো লাগা গল্প যাকে অবলম্বন করে চলা যায় বহু দূর পথ। আসুন এবার তাহলে গল্পে ফিরে যাই। শুরু হচ্ছে শ্রদ্ধেয় সাহিত্যিক বুদ্ধদেব গুহর তক্ষকের রাত। এইদিকে আগে আসুনি? না, আগে আসিনি। খুব অবাক কাণ্ড তো, এ অঞ্চলে এত বছর আছো অথচ এর আগে কখনো জয়ন্তীতে আসনি। কি আর করা যাবে, কর্তার ইচ্ছায় কর্ম। বিয়ের পর থেকে তো নিজের ইচ্ছায় খুব বেশি জায়গায় যাওয়া হয়নি। তবে আমার স্বামী তো অসমের মানুষ, খাসি জয়ন্তিয়া হিলসে একাধিকবার গেছি, কিন্তু এই উত্তর বাংলার জয়ন্তীতে কখনো আসার সুযোগ হয়নি। যদিও তন্ময়ের বদলির চাকরি, তবু আমরা এর আগে কখনো এখানে থাকিনি। তাই শিলিগুড়ি থেকে এত অল্প দূরত্বের এই জয়ন্তীতেও আগে আসা হয়নি। তারপর একটু থেমে চুপ করে থেকে বলল আয়েশা, এই জয়ন্তীতেও হয়তো আসা হতো না যদি না দৈবক্রমে তোমার সঙ্গে এখানে দেখা হতো। বললাম, যা কিছু ঘটে জীবনে তার অধিকাংশই হয়তো দৈবক্রমে ঘটে। তা হয়তো ঠিক, নইলে দৈবের অপেক্ষায় এতগুলো বছর কেটে যাবে কেন? আচ্ছা, তোমাদের যে কোনো ছেলে মেয়ে নেই বিয়ের 20 বছর পরেও, এজন্য কি তোমাদের কোনো আক্ষেপ নেই? আক্ষেপ নেইও, আবার আছেও। তবে ছেলে মেয়ের পক্ষে এবং বিপক্ষে অনেক যুক্তি মনে মনে খাড়া করে নিজেদের আমরা সান্ত্বনা দিয়েছি। তবে এই অপূর্ণতার জন্য তেমন কোনো তীব্র হাহাকার কখনো অনুভব করিনি। তারপর আয়েশা বলল, তোমার স্ত্রী তমা কি এখানে তোমার সঙ্গে কখনো এসেছে? না, ও আসেনি। ওর এই বন জঙ্গল, প্রকৃতি, পাহাড়, নদী এসব কিছুই ভালো লাগে না। ও শহরের মেয়ে, শহরকেই ভালোবাসে। তাই আমি শিলিগুড়িতে বদলি হয়ে এসেছি বলে বাধ্য হয়ে এখানে এসেছে বটে, কিন্তু মনে প্রাণে কখনো এই উত্তর বাংলাকে ও ভালোবাসতে পারেনি। শিলিগুড়ি থেকে একমাত্র যেতে ভালোবাসে দার্জিলিংয়ে। কালিম্পংকেও খারাপ বাসে না। কখনো কখনো ডাউহিলে আমার এক আর্মি বন্ধুর সাহায্যে ডাউহিলের আর্মির অতিথিশালায় ওঠে। ডাউহিলের কুয়াশা তমা খুব পছন্দ করে, কিন্তু উত্তরবঙ্গের সমতলের অধিকাংশ শহরেই সে যেতে চায় না। অবশ্য চা বাগান তার খুব প্রিয়। নানা চা বাগানের বাংলোয় ও থাকতে ভালোবাসে। তবে চা বাগানের প্রকৃতির সঙ্গে এই জয়ন্তী বা আলিপুরদুয়ারের প্রকৃতির খুব যে একটা মিল আছে তেমন নয়। তবু কার যে কোন জায়গা কেন ভালো লাগে তা বোঝা তো খুব কঠিন। তাই সে চেষ্টা আর করিনি। তার ভালো লাগা মন্দ লাগা নিয়ে তাকে থাকতে দিয়েছি। আমি গুটিয়ে নিয়েছি নিজেকে নিজের ভালো লাগা মন্দ লাগার রাজ্যে। তুমি কি তোমাকে নিয়ে সম্পূর্ণ সুখী হয়েছ? দেখো, সুখ ব্যাপারটা এমন এবং দুঃখের সঙ্গে এতখানি জড়িত যে জীবনের নানা মিশ্র অনুভূতির মধ্যে থেকে তাকে বিযুক্ত করে দেখা এবং বোঝা আদৌ সহজ নয়। তবে বোঝার চেষ্টা যে করিনি তা বলবো না, এবং এই আশা রাখি যে নিরন্তর এই চেষ্টা চালিয়ে যেতে যেতে কোনোদিন না কোনোদিন হঠাৎ করে সুখ দুঃখের প্রকৃত প্রকৃতি আবিষ্কার করে ফেলবো। হ্যাঁ। তারপর একটুক্ষণ চুপ করে থেকে আমি বললাম, তোমার যে একজন বন্ধু আছে তার কথা কি তোমাকে বলেছি? আয়েশা বলল, না তো, না বললেই বাকি। তাছাড়া যদি বা বলো তার জন্যই বা এত তাড়াহুড়ো কিসের? সময় হলে বা ইচ্ছে হলে তবেই বলো। তারপর আয়েশা ফিরতি প্রশ্ন করে বলল, তোমার জীবনে তুমি থাকতে অন্য বন্ধুর প্রয়োজন হলো কেন? বন্ধুর প্রয়োজন সবসময় থাকে, সব পুরুষ আর নারীর জীবনেই। কারণ এমন কোনো পুরুষ অথবা নারী ঈশ্বর এ যাবৎ সৃষ্টি করেননি যে কিনা স্বয়ং সম্পূর্ণ। বিয়ের পর তা অল্পদিন পরেও হতে পারে, আবার অনেক দিন পরেও হতে পারে।
হঠাৎ করে একজন নারী অথবা পুরুষ তার জীবনে আসতে পারে, যাকে দেখে বা যার সঙ্গে কথা বলে মনে হয়, আহা, একেই তো আমি মনে মনে চেয়েছিলাম শিশুকাল থেকে। এ কোথায় লুকিয়ে ছিল এতগুলি বছর, আর কেনই বা ছিল তা মনে হয়ে খুব অবাক লাগে। আয়েশা বলল, কথাটা খুব সত্যি। এখন ফাল্গুনের মাঝামাঝি। জংলি কাঁঠাল গাছে এঁচড় এসেছে অজস্র। দুপুরে এঁচড়ের তরকারি রেঁধেছিল বাবুর্চি তামাং, মধ্যে বড় বড় আলুর টুকরো এবং প্রচুর গরম মশলা ও তেল দিয়ে। খেতে উপাদেয় হয়েছিল। এঁচড়ের তরকারি, মুসুরির ডাল এবং কচি আমের টক দিয়ে মধ্যাহ্নভোজন সেরে ওরা দুজনে দুজনের ঘরে বিশ্রাম করতে গেল। এখানে এক ঘরে এক খাটে জড়ামড়ি করে শুয়ে থাকলেও আপত্তি করবার কেউ ছিল না। হয়তো ওদের নিজেদের দিক থেকেও আপত্তির কোনো কারণ ছিল না, কিন্তু মাঝে যে একটি দেওয়াল ছিল, অদৃশ্য দেওয়াল, যার নাম সংস্কার, সেই দেওয়ালটি সরবার মতো মুহূর্ত এখনো আসেনি। জয়ন্তী জায়গাটি, বিশেষ করে নদীর একেবারে উপরে বনবাংলোটি তক্ষকের জন্য বিখ্যাত। তক্ষকের ইংরেজি নাম গ্যাকোজ। নদীর এপার থেকে বড় বড় তক্ষক দেখা যায় এই অঞ্চলে। বিশেষ করে বনবাংলোর টিনের চালের নিচেও প্রচুর তক্ষকের বাস। নদীর এপার থেকে একজন ডাকে, নদীর অন্যদিকে ভুটান পাহাড়ের গা থেকে তার দোসর উত্তর দেয়। নানা বন পাখি, দিন পাখি ডেকে যায়। দূরের নদীচর পেরোনো গরুর পালের গলার ঘণ্টার ধ্বনি কানে আসে। পাহাড়, বন, বালুময় নদী রেখা এবং উপরের নিস্তরঙ্গ সুনীল আকাশ। ভুটানের দিকে চলে যাওয়া পাহাড়ি পথে রাঙা মাটির পথ মিলেমিশে এক আশ্চর্য অডিও ভিজুয়াল আবেশের সৃষ্টি করে। বহু বছর পরে এই হঠাৎ দেখা হওয়া আয়েশার কাছাকাছি এসে আমার শরীর মনে এক আশ্চর্য ও মোহময় আবেশের সৃষ্টি করেছে। কোলের মধ্যে বালিশ টেনে নিয়ে আয়েশাকে জড়িয়ে ধরে শুচ্ছি মনে করে এক গভীর ভালো লাগায় তন্দ্রাচ্ছন্ন হলাম। কথা আছে আগামীকাল আমরা গাড়িতে ভুটান ঘাট হয়ে রায়ডাক নদীর পাশ দিয়ে বক্সা পাহাড়ের পাদদেশে পিপিংয়ে পৌঁছাব। সেখানে ভুটান থেকে তীব্র বেগে নেমে আসা ওয়াংচু নদীটি উপলখণ্ডের ধাক্কা খেতে খেতে বালুময় বুক বেয়ে সমতলে পৌঁছেছে। এখানে সে নদীর নাম রায়ডাক। রায়ডাক নদী জয়ন্তীর দিকে ছোট ছোট আবর্তের সৃষ্টি করে বয়ে চলেছে। ওয়াংচু নদীর ওপরে তারের ঝোলা ব্রিজ পেরিয়ে ভুটানের দিকে পথটা চলে গেছে। ভুটান থেকে দলে দলে ভুটানিরা পিঠে বাঁশের ঝুড়িতে করে বয়ে নিয়ে আসে জল, কমলা রঙা কমলা লেবু। এইখানে বাজার বসে কমলা লেবুর। বক্সা দুর্গের দিকে পথ উঠে গেছে। সেখান থেকে আরও বায়ে গেলে রায়ডাক নদীর মর্মরধ্বনির পাশ দিয়ে পথ চলে গেছে ভুটান ঘাট হয়ে রাজাভাত খাওয়ার দিকে। অনেক ছিন্ন ছিন্ন স্মৃতি ও ভাবনা আধা ঘুমন্ত মাথার মধ্যে ঘুরপাক খায়। অনেকদিন আগে রিচার্ড বার্টন আর এলিজাবেথ টেলার অভিনীত একটি বিখ্যাত ছবি দেখেছিলাম। ছবির পরিচালকও ছিলেন বিখ্যাত কোনো এক ব্যক্তি। তার নাম আমার স্লথ মস্তিষ্ক এখন মনে করতে পারছে না। ছবিটির নাম ছিল দ্য নাইট অফ দ্য ইগুয়ানো। আরও একটি ছবির কথা কেন জানি হঠাৎ আমার ঘুমন্ত মস্তিষ্ককে চাঙ্গা করে মনে এলো। সেই ছবিটিতেও রিচার্ড বার্টন এবং এলিজাবেথ টেলার অভিনয় করেছিলেন। সেই ছবিটির পটভূমি ছিল এক সমুদ্র তট। স্যান্ড পাইপার আর সোয়ালো পাখিদের চিকন চিৎকারে উদ্বেলিত সেই তটভূমির সমুদ্রে ভেঙে যাওয়া ঢেউয়ের ফেনিল চুম্বনে বিড়বিড় শব্দে সেই সামুদ্রিক নিস্তব্ধতাকে আরও নিবিড় করে তুলেছিল। আমাদের জীবনটাও বোধহয় এরকমই, খণ্ড খণ্ড ছবির, খণ্ড খণ্ড স্মৃতির। আগামীকালের ঘটিতব্য খণ্ড খণ্ড ঘটনা সব মিলেমিশে এক কুলাজের মতো স্মৃতিকে আচ্ছন্ন করে। এই জয়ন্তী নদীর পাড়ের মৃদু নদী তীরের শব্দে, গন্ধে মধ্যাহ্নবেলার অবচেতন মনকে ঘুমের দেশে কখন যে নিয়ে গেল আমার নিজেরই মনে পড়ে না। বিকেলে ওরা জয়ন্তী বাংলোর বাইরের ছোট লনে বসে চা খাচ্ছিল। প্রায় এক যুগ আগের প্রবল বন্যাতে যখন উত্তরবঙ্গ সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে গিয়েছিল,
তখন পিডব্লিউটি ডিপার্টমেন্টের বাংলোটিকে নদীর তোড় সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করে দিয়ে চলে যায়। এমনকি ভুটানের দিকে যাওয়ার পথের লোহার মজবুত সাঁকোটিকে পর্যন্ত ভাসিয়ে নিয়ে যায়। কিন্তু আশ্চর্যজনকভাবে জয়ন্তীর বন বাংলোটি রক্ষা পেয়ে যায় এবং খরস্রোতা নদীর স্রোত সে বাংলোর পায়ের কাছে মাথা কুটে সেই মূল জলস্রোতে মিশে যায়, যার ফলে এই বাংলো থেকে নদীর বুক অনেকখানি নিচে দেখা যায়। বাংলোর চানঘরটিও এক আশ্চর্য অবস্থান পায়। সম্পূর্ণ নগ্ন হয়ে এই চানঘরে চান করলেও 3 দিকের কাচের জানলা দিয়ে কেউ যে উঁকি মারবে তারও কোনো সম্ভাবনা থাকে না। ফলে চাঁদনি রাতে কি দিনমানেও এই চানঘরে সব জানালা খুলে চান করাটা এক আশ্চর্য বনজ অনুভূতি জাগিয়ে তোলে। উত্তরবঙ্গের এই অঞ্চলের গাছগুলির একটি আশ্চর্য অত্যন্ত স্বতন্ত্র মাহাত্ম্য আছে এবং আন্দামানের গাছগুলির মতো এই গাছগুলিও সবই এন্ডেমিক। সুন্দরবনের গাছেরা যেমন বাতাস থেকে অক্সিজেন নেয়, জোয়ারের সময় 12-14 ফিট নিচে নোনা জলের প্রবাহের নিচে চলে যায় তারা শিকড় দিয়ে অক্সিজেন নেয় ভাটার সময়। এই ম্যানগ্রোভ অঞ্চলের গাছগুলির শিকড়কে বলে এরিয়াল রুটস, কারণ তারা বাতাস থেকে অক্সিজেন সংগ্রহ করে। সেরকমই বক্সা অঞ্চলের গাছেরা অনেক গভীরে তাদের শিকড় নামিয়ে দেয়, তাই এদের নাম ট্যাপ রুটস। বালিময় নদীর বুকে শুকনো বালির মধ্যে বা শুকনো প্রান্তরের মধ্যে বিরাট বিরাট মহীরুহকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এদের সকলেরই শিকড় অনেক নিচে থাকে, যেখান থেকে তারা জল সংগ্রহ করে। এই গাছগুলির নামও আশ্চর্য রকম সুন্দর, যেমন আকাতরু, লালি, দুধে লালি ইত্যাদি। আমি এবং আয়েশা দুজনেই যেন এরকম প্রজাতির কোনো গাছ। আমাদের ঊষর জীবনের মসৃণ বালুময় প্রান্তর থেকে অনেক গভীরে এবং অন্তরতম জগতে আমাদের শিকড় প্রবেশ করিয়ে সেখান থেকে জীবনের জল সঞ্চয় এবং উৎক্ষেপণ করে আমরা নিজেদের সিঞ্চিত করছি। তাই বাইরে যখন ফুল ফোটে, পাখি গায়, তখন অন্তরের গভীরের জ্বালা অলক্ষ্যে বিকিরিত হয়। আমাদের মধ্যে অনেক মানুষই এই ট্যাপরুট সম্বলিত গাছেদেরই মতো বেঁচে আছে। এই বাংলোর সিঁড়ির পাশেই একটি গাছে একজোড়া মারকুট্টে র্যাটেল টেইলড ড্রঙ্গ পাখি বাস করে। তাদের বাসার কাছে কোনো বড় পাখি যেমন বাজ এলেও তারা প্রবল বিক্রমে তাদের আক্রমণ করে। আমরা যদি এই র্যাটেল টেইলড ড্রঙ্গদের মতো বাঁচতে শিখতাম, তাহলে আমাদের সমাজের বড় বড় বাজ পাখিদের আমরা চরম তাচ্ছিল্যে অবজ্ঞা করে তীব্র বেগে আক্রমণ করে তাদের তাড়িয়ে দিতে পারতাম আমাদের একটু ভালো লাগা এবং ভালোবাসার আশ্রয় থেকে। আয়েশা বলল, তোমার সঙ্গে আমার আলাপ কৈশোরে, তখন থেকেই একের প্রতি অপরের এক ধরনের দুর্বলতা তৈরি হয়েছিল। কিন্তু পরিণত বয়সে ও বিশেষ করে বিয়ের পরে যেসব পুরুষ ও নারী অন্য নারী ও পুরুষের প্রতি আসক্ত হন, তার কি কারণ বলে মনে হয় তোমার? বললাম, তেমন করে তো কোনোদিনও ভাবিনি। আসলে কিভাবে যেন স্ত্রী পুরুষের সম্পর্ক, বিশেষ করে দাম্পত্য সম্পর্কের মধ্যে একটি ফাঁক বোধহয় প্রথম থেকেই থেকে যায় এবং সেই ফাঁক ফোকর দিয়ে কোনো সু অথবা কুমুহূর্তে অন্য নারী বা পুরুষের প্রবেশ ঘটে যায়, তা পূর্ব মুহূর্তেও জানা যায় না। অনেক ক্ষেত্রে আবার দীর্ঘদিনের পরিচয়ের সূত্রেও এই প্রবেশ ঘটে। আচ্ছা, এই দাম্পত্য সম্পর্কের চলন কতদিন থেকে কোনো ধারণা আছে তোমার? আমার ধারণা নেই, কিন্তু আমাদের নানা শাক্তশাস্ত্রে আছে যে উদ্দালক নামে একজন ঋষি ছিলেন। তার পুত্রের নাম ছিল শ্বেতকেতু। তা এই শ্বেতকেতু যখন ছোট, তখন একদিন সে দেখল একজন পুরুষ এসে তার মাকে নিয়ে চলে গেল। তখন সে খুব অবাক এবং কিঞ্চিত ব্যথিত হয়ে তার বাবাকে জিজ্ঞাসা করেছিল যে মা কেন চলে গেল। ঋষি উদ্দালক পরে শ্বেতকেতুকে বুঝিয়ে বলেন যে নারী এবং গাভীর উপরে সব পুরুষেরই সমান অধিকার, কাজেই যে কোনো পুরুষই যে কোনো নারীকে নিয়ে যেতে পারে এবং তাকে সম্ভোগ করতে পারে এবং তার সঙ্গে ঘরও বাঁধতে পারে। তা এই ব্যাপারটি শ্বেতকেতুর ঠিক মনোপুত হয়নি, তাই সে বড় হয়ে এই স্ত্রী পুরুষের এক পুরুষ এবং এক নারী দাম্পত্য প্রথার প্রচলন করেন। কিন্তু আশ্চর্যের বিষয় এবং কিঞ্চিত মজার বিষয় হলো যে এই শ্বেতকেতুই পরে একটি বই লেখেন, সেটি কামসূত্রের বই, এবং এই কামসূত্রের বইতেই একটি অধ্যায় থাকে যার নাম পর্দারা ধীকরণস্য,
মানে পরস্ত্রীকে কি করে হস্তগত করা যায়। যিনি কট্টর দাম্পত্যে বিশ্বাসী, যিনি এক পুরুষ এবং এক নারীর জীবনযাপনের প্রথা প্রবর্তন করেন, সেই তিনিই তার বইয়ে কি করে পরস্ত্রীকে বশ করতে হয় তার অধ্যায় লিখলেন। কাজেই বিয়ের সূত্রপাতের সময় থেকেই এই বিয়ে ভাঙার একটি বীজও রোপিত হয়ে থাকে। আয়েশা বলল, আচ্ছা, এটা কি ঠিক যে অনেক পুরুষ এবং অনেক নারী প্রমিসকুয়াস? একজনের সঙ্গে সারা জীবন কাটাতে তারা অনাগ্রহী? বললাম, হ্যাঁ, কথাটা তো সত্যি। তবে আমার মনে হয় এর গোড়ায় যেটা আছে সেটা হচ্ছে একঘেয়েমি। দাম্পত্য সম্পর্কের শত্রুই হচ্ছে একঘেয়েমি। এই একঘেয়েমি থেকে বাঁচতে অনেক নারী পুরুষই অন্য সম্পর্কে আস্থাবতী হয়ে পড়েন। তাছাড়া পুরুষদের মধ্যে যারা ওভার সেক্সড, তাদের অনেককেই দেখা যায় যে একাধিক নারীর সঙ্গে সম্পর্ক স্থাপন করতে। আমার অনেক অবাঙালি বন্ধু বান্ধবদের মধ্যে শুনেছি একটি কাহাবত, বাহাদুর আদমি কা কমজোরি কিসসে হোতা হয় জানতে হো বাবুজি। যখন প্রশ্ন করেছি কিসসে, তখন তারা বলেছে औरत से। আসলে মেয়েদের যেটা বল সেটাই পুরুষের দুর্বলতা, এবং এই ব্যাপারটা যেসব মেয়েরা পুরোপুরি বুঝে গেছে তাদেরই দেখা যায় অন্য পুরুষ সংসর্গ করতে। অন্তত আমার অভিজ্ঞতায় তো তাই বলে। যারা বৈচিত্র্যে বিশ্বাসী তাদের মধ্যেও একাধিক সম্পর্ক করার প্রবণতা দেখা যায়। পরিচিত পথে কুচকাওয়াজ বেশি দিন ভালো না লাগাটা তো কোনো দোষের নয়। সেই কারণেই হয়তো এমনটি ঘটে থাকে। তবে মানুষ ছাড়া অন্য প্রাণীর তো মন নেই। আর মন হয়তো আছে, কিন্তু মানুষের মতো এরকম সর্বগ্রাসী মন তাদের থাকে না। মানুষ যেমন মনের জন্যই মানুষ, আর তারা মন বর্জিত শারীরিক জীবন নিয়েই খুশি থাকতে পারে। তবে কিছু ক্ষেত্রে দেখা যায় যে মনুষ্যতর প্রাণীর মধ্যেও ভালোবাসা বা প্রেম থাকে, যেমন চখাচখি, বিভিন্ন প্রজাতির রাজহাঁস অথবা হরিণ হরিণী। এদের মধ্যেও দেখা যায় যে দুজনের মধ্যে একজন মারা গেলে, বিশেষ করে গুলিতে আহত হয়ে, তখন অন্যজন সঙ্গ ছাড়তে চায় না, এবং তখন মনে হয় তারা নিশ্চয়ই শোকাহত হয়। এবং এরকমই দেখা যায় হনুমান এবং অন্যান্য প্রজাতির বাদরের মধ্যেও। তবে প্রাণী জগতে নিবিড় দাম্পত্য সম্পর্ক বলে কিছু আছে বলে তো মনে হয় না। আসলে অধিকাংশ দম্পতির মধ্যেই বাধ্যতামূলক সততা ও একনিষ্ঠতা দেখা যায়। আর্থিক সচ্ছলতাই এর প্রধান কারণ। ওই যে রবীন্দ্রনাথ বলেছিলেন না, যখন ওকে একজন অতিথি জিজ্ঞাসা করেছিলেন যে আর্ট কি, রাধুমালি কাঁধের বাঁকে ক্যানেস্তারাতে জল নিয়ে তখন বাগানে জল দিচ্ছিল, এবং সেই ঝাঁকি দিয়ে দিয়ে হাঁটাতে ক্যানেস্তারা থেকে জল উপচে পড়ছিল। রবীন্দ্রনাথ নাকি সেই দিকে অতিথির দৃষ্টি আকর্ষণ করে বলেছিলেন, আর্ট ইজ বার্ন অফ সুপারফ্লুইটি। মানে দৈনন্দিনতা এবং অপ্রতুলতার ভারে অনেক সময় শিল্প অথবা সঙ্গীত অথবা সাহিত্য প্রস্ফুটিত হতে পারে না, সেরকম পরকীয়া প্রেমও প্রস্ফুটিত হতে পারে না, এবং জীবন শেষ হয়ে যায়। কিন্তু বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কের প্রতি আসক্তি অনেকের মনে উদয় হতেই পারে না। কাজেই দেখা যাচ্ছে সচ্ছল দম্পতিদের মধ্যেই এই বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতি আকর্ষণ গড়ে ওঠে। তাছাড়া যারা সচ্ছল এবং স্বাবলম্বী, তাদের পক্ষে সম্পর্ক ভাঙার মধ্যে কোনো ঝুঁকিও নেই। সেই জন্যই অর্থনৈতিক সচ্ছল অথবা তার অভাব এই অ্যাডভেঞ্চারিজমকে অনেকটাই প্রভাবিত করে। আয়েশা বলল, এটা তো ঠিক যে কোনো নারী বা পুরুষ তার জীবনসঙ্গীকে সর্বতোভাবে সুখী করতে পারে না। কোনো কোনো দম্পতি শারীরিকভাবে কম্পিটেবল নয়, মানসিকভাবেও অনেকে অন্যজনের চেয়ে অনেকই আলাদা। প্রত্যেক মানুষের রুচি আলাদা, শিক্ষা আলাদা, সংস্কৃতি আলাদা, তাদের মানসিকতা আলাদা, জীবনের লক্ষ্য আলাদা, এবং সুখের সংজ্ঞাও আলাদা। সেই কারণেই একে অন্যজনের সম্পূর্ণ পরিপূরক হয়ে ওঠা খুব কম ক্ষেত্রেই সম্ভব। আর আগেই বলেছি, এই ঘাটতির সূত্র ধরে যে কোনো রন্ধ্রপথে অপর একজন পুরুষ অথবা নারীর প্রবেশ তাদের জীবনে আদৌ আশ্চর্যের কথা নয়। আয়েশা বলল, এই কথাটাও ঠিক। একজন পুরুষ ও নারী যখন বিয়ে হয় তখন তারা সেই রাত্রিরেই বর এবং বধূ হয়, কিন্তু স্বামী এবং স্ত্রী হয়ে উঠতে তাদের অনেক বছর সময় লাগে। কারো কারো তো হয়ে ওঠাই হয় না, কারণ স্বামী এবং স্ত্রী শব্দ দুটির মধ্যে যে গভীরতা এবং মহত্ব, তা সবাই যে জীবনে বোঝে এমন নয়। বললাম, ঠিকই বলেছ, খুব দামি কথা। নানা রকম গল্প করতে করতে বেলা একেবারে পড়ে এলো। ভুটান পাহাড়ের গাছগাছালির ছায়ারা
নানা বন্য জন্তুর মতো বিস্তীর্ণ শ্বেতাভ বালির মধ্যে কালো কালো বিভিন্ন মূর্তিতে দাপাদাপি করে বেড়াতে লাগল। সন্ধে তারাটা উঠল পশ্চিমাকাশে সবচেয়ে আগে। দিনান্ত বেলার গান গাইতে গাইতে অসংখ্য পাখিরা তাদের কলকাকলিতে নদীবক্ষ মুখর করে আরও একটি দিনকে বিদায় জানালো। বনের গন্ধ, নদীর গন্ধ এবং চান করে ওঠা আয়েশার শরীরের সুগন্ধ আমাকে আমোদিত করে তুলল। আজ রাতে তামাংকে বলেছি মুগের ডালের খিচুড়ি করতে, সঙ্গে আলু ভাজা, পোস্ত ছড়ানো বেগুন ভাজা আর পেঁয়াজি, সঙ্গে শুকনো লঙ্কাও ভাজতে বলেছি, যা একান্তই বাঙালদের খাদ্য। কলকাতার অনেক মানুষই জীবনে কোনোদিন শুকনো লঙ্কা ভাজা খায়নি। সেজন্য যেহেতু আয়েশাও কলকাতা বাসিনী, ওকে শুকনো লঙ্কা ভাজা খাওয়ানোর লোভটা সামলাতে পারিনি। তার সঙ্গে টমেটোর স্যুপও করবে বলেছে তামাং। জানি না আজ রাত্রেও আমরা আলাদা ঘরে শোবো কিনা। আমাদের সংযম বোধ এবং সংস্কার আমাদের স্বাভাবিক প্রবৃত্তি থেকে আমাদের সজোরে দূরে সরিয়ে রাখতে পারবে কিনা। তবে শারীরিক সম্পর্কের মধ্যেও বিপদ কম নয়। অনেক সময় শারীরিক সম্পর্ক মনের সম্পর্ককে অনেক ত্বরান্বিত করে এবং গভীরতাও দেয়। আবার অনেক সময় উল্টোটাও হয়। যাকে বহুদিন ধরে চেয়ে এসেছি তার সঙ্গে শারীরিক সম্পর্ক হওয়ার পরে তার প্রতি হঠাৎ এক তীব্র অনাসক্তি জেগে ওঠে। কেন এমন হয় তা মনস্তাত্ত্বিকরাই বলতে পারবেন, কিন্তু হয় যে সেটা আমি জীবন দিয়ে বুঝেছি। অন্ধকার নেমে এলেই গেকোরা ডাকতে শুরু করল নদীর এপার এবং ওপার থেকে, এবং জয়ন্তীর নিস্তব্ধ পরিবেশ গেকোদের চিৎকারে আমাকে সেই নাইট অব দ্য ইগুয়ানো ছবির কথা, রিচার্ড বার্টন এবং এলিজাবেথ টেলরের কথাও মনে আনল। রাত বড় অঘটন পটীয়সী। রাতের আধো অন্ধকারে কত কি যে ঘটে যায় তা পূর্ব মুহূর্ত বোঝা কিংবা জানা সম্ভব নয়। তাছাড়া নারী ও পুরুষ ঘি আর আগুনের মতো, কাছাকাছি রাখলে কখন যে আগুনে ঘৃতাহুতি পড়ে তাও দুপক্ষের কেউই আগে থেকে বলতে পারে না। রাতের কথা শুধু রাতই জানে। পরের দিন সকাল ওদের জন্য কি যে বয়ে আনবে তা এই বালুময় জয়ন্তী নদীর গেকো ডাকা তারাভরা অন্ধকার রাত জানে। আজকের গল্প পাঠ এখানেই শেষ করছি। আজ পড়লাম শ্রদ্ধেয় সাহিত্যিক বুদ্ধদেব গুহর তক্ষকের রাত। আজকের গল্প পাঠ কেমন লাগলো আপনাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কিন্তু আপনাদের মূল্যবান মতামতের জন্য আমরা সদা উন্মুখ হয়ে থাকি। আর বন্ধুরা, গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক করে দিন তো, আর গল্পের লিঙ্কটি শেয়ার করে ফেলুন আপনার বন্ধুদের সঙ্গে, কাছের মানুষদের সঙ্গে। তাদেরকেও সুযোগ করে দিন আপনার প্রিয় গল্প শোনার। আজ তাহলে এখানেই বিদায় চেয়ে নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর পরবর্তী গল্প নিয়ে আমি ফিরে আসছি আপনাদের কাছে খুব শীঘ্র। নমস্কার।